হলিউডের ড্রাগন আর সুপারহিরোদের ভিড়ে যদি নতুন কোনো ফ্যান্টাসি স্বাদ পেতে চান তাহলে আপনার ঠিকানা হতে পারে রাশিয়ান মুভি। বিশ্বাস করুন, ওদের রূপকথা আর লোকগাথার ভান্ডার এতটাই অসাধারণ যে সেখান থেকে বানানো ফ্যান্টাসি মুভিগুলো আপনাকে অবাক করতে বাধ্য করবে। আর সেরকমই এক গল্পের উপর ভিত্তি করে বানানো সিনেমা নিয়ে হাজির হয়েছি ফিনিশ দ্য ফার্স্ট ওয়ারিয়র নামে সিনেমাটি। চোখ ধাঁধানো ভিএফএক্স আর টান টান এক অভিযান আপনাদের খুবই ভালো লাগবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আর দেরি কেন, চলুন ডুব দিয়েই এক ভয়ঙ্কর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের গভীরে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ফিনিশ নামে এক শক্তিশালী যুবক এবং তার সঙ্গী অ্যান্ডিকে। তাদের কাঁধে এক বিশাল দায়িত্ব, জঙ্গলে সে ভয়ঙ্কর বনুসুরকে দমন করা, যার তাণ্ডবে গ্রামের ফসল ধ্বংস হয়ে যাচ্ছিল আর নিরীহ মানুষ ভয়ে দিন কাটাচ্ছিল। এমন ভয়ঙ্কর জানোয়ারের মুখোমুখি দাঁড়িয়েও ফিনিশের চোখে ছিল না বিন্দুমাত্র ভয়। সে অ্যান্ডির দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে, গ্রামের সবাই আমাকে বীরের চোখে দেখে, আর যদি এই শোরটাকে নিয়ন্ত্রণে আনতে না পারি তাহলে আমার সম্মানটা যে ধুলোয় মিশে যাবে। এই বলে সে তার ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই দানবীয় শোরটির উপর। কিন্তু তার এই আক্রমণ সেই পাহাড় সমান জানোয়ারের গায়ে সামান্য আঁচড়ও লাগলো না। বন্ধুকে সাহায্য করতে অ্যান্ডিও তার অস্ত্র নিয়ে এগিয়ে এলো, কিন্তু দুর্ভাগ্যবশত তার ছোড়া অস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সোজা গিয়ে লাগে শোরের নাকে, আর অমনি তার ঘুম ভেঙে গেল। ক্রোধে উন্মত্ত হয়ে শোরটি যখন অ্যান্ডিকে আক্রমণ করতে তেড়ে এলো, ঠিক তখনই ফিনিশ ঢাল হয়ে তার সামনে দাঁড়ায়। সে তার সমস্ত শক্তি দিয়ে শোরটিকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে পলঙ্করী শক্তিকে থামানোর তার পক্ষেও সম্ভব ছিল না। শোরটি এক সামান্য ঝটকায় ফিনিশকে হাওয়ায় উড়িয়ে দিল এবং ফিনিশ সোজা এসে সেই শোরটির উপরই পড়ল। পরিস্থিতি গতিবেগ দেখে অ্যান্ডি দ্রুত ফিনিশটির দিকে একটি মজবুত দড়ি ছুঁড়ে দেয়। ফিনিশ দড়িটি ধরতেই ডানাওয়ালা শোরটি আকাশে উঠতে শুরু করে, আর ঠিক তখনই ফিনিশ তার বুদ্ধি খাটায়। সে দড়ি দিয়ে শোরের ডানা আর শিং এমনভাবে পেঁচিয়ে দেয় জানোয়ারটি সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে চলে আসে এবং সে নিজের ইচ্ছামতো তাকে উড়াতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে রাজকীয় ভঙ্গিতে সেই শোরকে উড়িয়ে নিয়ে গ্রামের মাঝে হাজির হয়। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে গ্রামবাসীরা আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু জনতার এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিল ভাবাইয়াগা নামে এক রহস্যময় জাদুকরী। সেই ফিনিশকে ব্যঙ্গ করে বলে, এতই যদি তোমার বাহাদুরি তাহলে আমার একটা কাজ করে দেখাও তো দেখি। তার বাড়ির সামনে একটি বিশাল পাথর পানির স্রোতকে আটকে রেখেছিল, তাই সে ফিনিশকে সেই পাথরটি সরানোর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ফিনিশ তখন গর্বের সাথে বলে, আমি জীবনে কত বড় বড় সমস্যার সমাধান করেছি, আর তুমি কিনা আমাকে এই ছেলে খেলা করতে বলছো। সে নিজের বীরত্বের নানান গল্প শোনাতে শুরু করে, কিন্তু ইয়াগা স্পষ্ট জানিয়ে দেয়, যতক্ষণ না আমি নিজের চোখে দেখব ততক্ষণ আমি কিছুই বিশ্বাস করব না। এই কথা শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে। এই অপমান ফিনিশ সহ্য করতে পারল না। ক্রোধে জ্বলে উঠে সে নিজের বাড়ি ফিরে যায়। ইয়াগার উপর তার ভীষণ রাগ হচ্ছিল, কারণ এখন গ্রামের লোক তার বীরত্বের প্রশংসা করার বদলে তাকে নিয়ে মজা উড়াচ্ছে। সে এখন যে কোনো উপায়ে নিজের শক্তি সবার সামনে প্রমাণ করতে চাইছিল। ঠিক তখনই অ্যান্ডি তাকে এক নতুন পথের সন্ধান দেয়। সে বলে, সামনে ওই রহস্যঘেরা অভিশপ্ত মিনারটা দেখছো? ওখানে এক ভয়ঙ্কর রাক্ষস এক অপরূপ সুন্দরী রাজকুমারীকে বন্দি করে রেখেছে। তুমি যদি সেই রাক্ষসকে মেরে রাজকুমারীকে উদ্ধার করতে পারো তাহলে সারা দুনিয়া তোমার নাম ছড়িয়ে পড়বে। এই কথা শুনে ফিনিশ সিদ্ধান্ত নেয় যে সে অবশ্যই সেই রাক্ষসের সাথে লড়বে। গভীর রাতে ফিনিশ আর অ্যান্ডি সেই মিনারের দিকে রওনা হয়। সেখানে পৌঁছে সে দেখে যে আগে থেকে কিছু যোদ্ধা সেই রাক্ষসকে হারানোর জন্য উপস্থিত হয়েছে, কিন্তু তারা খ্যাতি অর্জনের জন্য আসেনি, বরং রাজকুমারীকে উদ্ধার করে তাকে বিয়ে করতে চায়। তারা সবাই ফিনিশকে জিজ্ঞাসা করে, যদি তারা সবাই মিলে রাক্ষসটিকে হারায় তাহলে রাজকুমারী কাকে পাবে। এই কথায় ফিনিশ স্পষ্ট জানিয়ে দেয়, আমার এই রাজকুমারী কোনো প্রয়োজন নেই, আমি তো শুধু এখানে নিজের নাম আর খ্যাতি অর্জন করতে এসেছি। এরপর সে আলাদা করে অ্যান্ডিকে জানায় যে সে এখানে সেই রাক্ষসকে মারতে চায়, তাই সে সকাল পর্যন্ত অপেক্ষা করবে না। এই বলে সে জানালা দিয়ে সেই অভিশপ্ত মিনারের ভেতর ঢুকে পড়ে। ভেতরে পৌঁছাতেই ফিনিশ সেই অপরূপ সুন্দরী রাজকুমারীকে দেখতে পায়। রাজকুমারী তাকে দেখে আতঙ্কিত হয়ে বলে, তুমি কি আমাকে মারতে এসেছো? ফিনিশ জবাব দেয়, আমি তোমাকে বাঁচাতে এসেছি। এই কথা শুনে মেয়েটি ভয় পেয়ে ভেতরে পালিয়ে যেতে থাকে। তাকে আটকানোর জন্য ফিনিশ তার হাত ধরে ফেলে, কিন্তু রাজকুমারী তার হাত ছাড়িয়ে একটি স্তম্ভের আড়ালে চলে যায়। ঠিক তখনই পেছন থেকে একটি বিশাল সাপ ফিনিশের উপর আক্রমণ করে বসে। ফিনিশ সেই সাপের সাথে লড়াই করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে যে এটা কোনো সাধারণ সাপ নয়, বরং সেই ভয়ঙ্কর রাক্ষসের ভয়াল লেজ, যার সাথে সে লড়তে এসেছে। এটা বুঝতে পেরেই সে প্রথমে রাক্ষসটির উপর অনেকবার আক্রমণ করে, কিন্তু কোনো কিছুতে কাজ না হওয়ায় সে মরিয়া হয়ে রাক্ষসের সেই সাপের মতো দেখতে মুখটি নিজের হাতে ধরে ফেলে এবং সমস্ত শক্তি দিয়ে সেটিকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে।
কিন্তু যেই মুহূর্তে ফিনিশ তার মুখটি খোলে, ভয়ঙ্কর সে সাপটি ফিনিশটের চোখে বিষাক্ত লাল ছুঁড়ে মারে, আর যার ফলে ফিনিশটের পৃথিবী ঢেকে যায় নিকল কালো অন্ধকারে। সে অন্ধ হয়ে যায়, কিন্তু অন্ধ হয়ে যাওয়ার পরেও ফিনিশট এক মুহূর্তের জন্য হার মানে না এবং পা দিয়ে হাতড়ে হাতড়ে নিজের অস্ত্রটি খুঁজে নেয়। এবার সে আবারও সেই রাক্ষসের উপর আক্রমণ করে, কিন্তু তৎক্ষণে রাক্ষসটি সেখান থেকে উধাও হয়ে যায়। ফিনিশটের ভয়ঙ্কর আক্রমণে গোটা মিনারটি কাঁপতে কাঁপতে ভেঙে পড়তে শুরু করে। মিনারের ভাঙ্গা শব্দ শুনে বাইরের সমস্ত যোদ্ধারাও জেগে ওঠে। তারা ছুটে এসে দেখে মিনারের ধ্বংসস্তূপের নিচে ফিনিশ চাপা পড়ে আছে, যে কিনা ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে। কিন্তু সেখানে না ছিল সেই রাজকুমারী আর না ছিল সেই রাক্ষস। অ্যান্ডি যখন জানতে পারে যে ফিনিশ তার চোখের আলো হারিয়ে ফেলেছে, তখন সে তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। চোখের দৃষ্টি হারিয়ে ফিনিশটের মেজাজ খুব খিটখিটে হয়ে গিয়েছিল। তার এই করুণ অবস্থায় অ্যান্ডির পক্ষে দেখা সম্ভব হচ্ছিল না, তাই সে সাহায্যের জন্য বাবা ইয়াগার কাছে যায় এবং ফিনিশটের সাথে ঘটে যাওয়া সবকিছু তাকে খুলে বলে। কিন্তু বাবা ইয়াগা তাকে সাহায্য করতে সরাসরি অস্বীকার করে দেয়, কারণ যখন সে বিপদে পড়েছিল তখন ফিনিশট তাকে সাহায্য করেনি। এই কথা জানতে পেরে ফিনিশট আরও বেশি হতাশ হয়ে পড়ে। এইভাবে দিন কেটে যেতে থাকে, আর এক মুহূর্তে অ্যান্ডিও ফিনিশটের কাছে আসা বন্ধ করে দেয়। ফিনিশটকে এখন তার সমস্ত কাজ খুব কষ্টে একাই করতে হয়। সে বাইরে গিয়ে কোনো মতে খাবার জিনিসপত্র কিনে আনে, কিন্তু ছোট্ট ছোট বাচ্চারা তার ফল চুরি করে পালিয়ে যায়। ধীরে ধীরে তার জমানো টাকাও শেষ হয়ে আসছিল। একদিন অ্যান্ডি যখন ফিনিশটের বাড়ি আসে, তখন ফিনিশ রেগে গিয়ে তাকে বলে, আমার কাছে তোমার জন্য কোনো কাজ নেই, তুমি বরং অন্য কিছু খুঁজে নাও। এই কথা শুনে অ্যান্ডি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। সময় গড়ানোর সাথে সাথে ফিনিশটের সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায়। অবশেষে সেই দিনও চলে আসে যেদিন ফিনিশটকে বাজারের পচাগলা ফল খেয়েই নিজের পেট ভরাতে হয়। এমনই একদিন যখন সে একটা পচা ফলও জোগাড় করতে পারে না, তখন সে খালি ঝুড়ি নিয়ে বাজার এক কোণে বসে থাকে। ঠিক সে সময় বাবা ইয়াগা সেখান দিয়ে যাওয়ার পথে ফিনিশটকে দেখতে পায় এবং এটা দেখে তার দয়া হয়। তখন সে ঝুড়ি থেকে কিছু খাবার ফিনিশটের ঝুড়িতে রেখে দেয়। তারা দুজন কোনো কথা বলার আগেই হঠাৎই একদল দস্যু গ্রামে আক্রমণ করে বসে এবং গ্রামবাসীদের নির্মমভাবে মারতে শুরু করে। ফিনিশ চোখে দেখতে না পেলেও সে স্পষ্ট শুনতে পাচ্ছিল কিভাবে যন্ত্রণায় মানুষ ছটফট করে তারা মারা যাচ্ছে। দস্যুরা যেই তার কাছে আসে, সে আওয়াজ শুনেই তাদের উপর পাল্টা আক্রমণ করে বসে। চোখে না দেখেও শুধুমাত্র শব্দের উপর ভরসা করে সে একাই 2-3 জন ডাকাতের সাথে লড়াই করতে থাকে। একজন ডাকাত তার দিকে দড়ি ছুঁড়ে মারে, কিন্তু ফিনিশড সে দড়ি ধরে তাকে ঘোড়া থেকে টেনে নামিয়ে ফেলে আর আচ্ছা করে ধোলাই দেয়। কিন্তু ঠিক তখনই অন্য ডাকাতরা পেছন থেকে তার উপর হামলা করে এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। যখন ফিনিশটের জ্ঞান ফেরে, সে নিজেকে একটি জাহাজের মধ্যে বন্দি অবস্থায় আবিষ্কার করে। তার গলা এবং হাত একটি কাঠের কাঠামোর মধ্যে শক্ত করে বাঁধা ছিল। সেই জাহাজের বাবা ইয়াগা এবং গ্রামের আরো অনেককেই বন্দি করে রাখা হয়েছিল। এরপর আমরা দেখতে পাই অ্যান্ডিও সেখানে উপস্থিত, কিন্তু সে জাহাজে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। বাবা ইয়াগা তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে স্বাধীনভাবে ঘুরছ? সে উত্তরে বলে, আমি এই ডাকাতদের বিশ্বাস করিয়েছি যে আমি তাদের দলেই আছি, আমি তাদের সাহায্য করব এবং গ্রামবাসীদের উপর নজর রাখব। অ্যান্ডির কাছে এই মুহূর্তে একটি সোনার প্রদীপ ছিল, যা সে ডাকাতের কাছ থেকে চুরি করেছিল। সে বলে যে এই প্রদীপ বিক্রি করে সে অনেক টাকা আয় করবে। অ্যান্ডি যেই না প্রদীপটি ঘষে পরিষ্কার করতে যায়, অমনি তার ভেতর থেকে একটি বিশাল দৈত্য বেরিয়ে আসে। তাকে দেখে সবাই ভয়ে আঁতকে ওঠে, এমনকি অ্যান্ডিও ভয় পেয়ে যায়। নিচে গোলমাল শুনে একজন ডাকাত সেখানে আসে, কিন্তু জিনটি তাকে মেরে উপরে ছুঁড়ে ফেলে দেয়। জিনটি যখন অ্যান্ডির কাছে তার ইচ্ছা জানতে চায়, তখন অ্যান্ডি ভয়ে বলে ওঠে, প্রদীপের ভেতর চলে যাও। আর জিনটিও তার কথা মতো আবারও প্রদীপের ভেতরে চলে যায়। ঠিক তখনই উপর থেকে একজন ডাকাত এসে অ্যান্ডির গলায় তলোয়ার ধরে তার প্রদীপটি কেড়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই জাহাজটি আরবে পৌঁছায়। গ্রাম থেকে আনা সমস্ত লোককে সেখানে দাস হিসেবে বিক্রি করার জন্য দাঁড় করানো হয়। তখন একজন মুখোশধারী ব্যক্তি এসে ফিনিশড, বাবা ইয়াগা এবং অ্যান্ডিকে কিনে নেয়। সে তাদের নিজের প্রাসাদে নিয়ে যায়। সেখানে পৌঁছে এত বড় এবং সুন্দর প্রাসাদ দেখে সবাই অবাক হয়ে যায়। সেই প্রাসাদে মানুষের বদলে রোবটরা কাজ করছিল, যা সেই প্রাচীন যুগে ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। লোকটি তখন নিজের মুখ থেকে মুখোশ সরায় এবং বলে, অবাক হইও না, আমি একজন বিজ্ঞানী আর এই সমস্ত রোবট আমারই তৈরি। লোকটি আরও জানায় যে সে এমন অনেক যন্ত্র তৈরি করেছে যা মানুষের কাজকে সহজ করে দিতে পারে। ফিনিশ তখনই সেই বিজ্ঞানীকে নিজের জীবনের গল্প শোনায়, কিভাবে সে একসময় একজন শক্তিশালী যোদ্ধা ছিল এবং অন্ধ হওয়ার পর তার জীবন নরকে পরিণত হয়েছে। বিজ্ঞানী তখন বলে,
আমি তোমার আর বাবা ইয়াগার ব্যাপারে আগেই শুনেছি। আসলে এই লোকটি দাসদের কিনে এনে তাদের মুক্ত করে দিত। খাবারের সময় হলে বিজ্ঞানী তার রোবটদের খাবার আনতে বলে, যা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। তাদের মনে হচ্ছিল এটা কোনো জাদু, কিন্তু বিজ্ঞানী জানায় যে এটা কোনো জাদু নয়, বরং সে গত 500 বছর ধরে এই প্রযুক্তির উপর কাজ করছে। এই কথা শুনে ইয়াগা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি 500 বছর ধরে কিভাবে এত তরুণ আছো? উত্তরে বিজ্ঞানী জানায় যে সে এমন একটি রাসায়নিক তৈরি করেছে যা পান করলে মানুষ চিরকাল তরুণ থাকতে পারে। এরপর সে তাদের 3 জনকে নিজের ল্যাবে নিয়ে যায়। সেখানে গিয়ে ফিনিশ জিজ্ঞাসা করে, তুমি এই রাসায়নিক কিভাবে তৈরি করছো? আর এটা পান করলে কি আমার চোখের দৃষ্টিও ফিরে আসবে? বিজ্ঞানী বলে, এটা দিয়ে তো হবে না, কিন্তু আমার কাছে অন্য একটা জিনিস আছে। এই বলে সে ফিনিশকে একটা বিশেষ চশমা পরিয়ে দেয়, যা পরার পরে সাথে সাথেই আবার সবকিছু দেখতে পায়। বিজ্ঞানীর বিশ্বাস ছিল যে বিজ্ঞানের সাহায্যে যে কোনো অলৌকিক ঘটনা করা সম্ভব, এবং যারা জাদু ব্যবহার করে তারা আসলে পৃথিবীর ক্ষতি করে। আর এই ক্ষতিকর জিনিসগুলোকে শেষ করার জন্য সে একটি বিশেষ যন্ত্র তৈরি করেছে। নিজের কথা প্রমাণ করার জন্য সে সেই সোনার প্রদীপটি বের করে, যা সে ডাকাতদের কাছ থেকে কিনেছিল। ইয়াগা তাকে সতর্ক করে বলে যে এটা বিপজ্জনক হতে পারে, কিন্তু বিজ্ঞানী তার কথা না শুনে প্রদীপটি ঘষে এবং ভেতর থেকে জিনটি বেরিয়ে আসে। সাথে সাথে সে তার যন্ত্রটি চালু করে দেয়, যা জিনটিকে নিজের ভেতর টেনে নেয়। এরপর সে গর্বের সাথে বলে, দেখলে আমার আবিষ্কার কিভাবে জিনটিকে শেষ করে দিল। সেই রাতেই বিজ্ঞানী জানতে পারে যে কাছের একটি পাহাড়ে এক ভয়ঙ্কর রাক্ষস সাধারণ মানুষকে ক্ষতি করছে। বিজ্ঞানী ঠিক করে যে তাকে ধরতেই হবে। ফিনিশ যখন জানতে পারে যে এই রাক্ষসের মুখ সিংহের মতো আর লেজ সাপের মতো, তখন সে সাথে সাথে বুঝতে পারে যে এটা সে একই রাক্ষস যে তাকে অন্ধ করেছিল। ফিনিশ বিজ্ঞানীকে বলে, আমিও তোমার সাথে যাব, আমার এই রাক্ষসের থেকে প্রতিশোধ নিতেই হবে। বিজ্ঞানী প্রথমেই তার জীবন বিপদে ফেলতে না চাইলেও ফিনিশটের অনুরোধে রাজি হয়ে যায়। এরপর বিজ্ঞানী ফিনিশকে একটি বিশেষ যন্ত্র দেয়, যা রাক্ষসের কাছে রাখলেই সে নিজে থেকে তার মধ্যে বন্দী হয়ে যাবে। রাতে বাবা ইয়াগা লুকিয়ে বিজ্ঞানীর ল্যাবে প্রবেশ করে। সে চিরকাল তরুণ থাকার জন্য সেই রাসায়নিকটি পান করতে চেয়েছিল, কিন্তু বিজ্ঞানী তাকে ধরে ফেলে এবং বলে, যদি তোমরা রাক্ষসটিকে আনতে সফল হও তাহলে আমি নিজেই তোমাদের সেই রাসায়নিকের কিছুটা অংশ দিয়ে দেব। পরের দিন তারা যখন 4 জন প্রস্তুত হয়, বিজ্ঞানী তাদের নিজের তৈরি একটা স্পেসশিপ দেখায়, যার সাহায্যে তারা খুব দ্রুত সেখানে পৌঁছাতে পারবে। সে তাদের স্পেসশিপটি চালানো শিখিয়ে দেয় এবং যাওয়ার আগে বলে, আমার সেই রাক্ষসটিকে জীবন্ত চাই। বিজ্ঞানী ফিনিস্টের অস্ত্রটিকে উন্নত করে দিয়েছিল, যেখানে এখন একটি বাটন ছিল যা টিপলে অস্ত্রটি অবিশ্বাস্য কাজ করতে পারত। এরপর তারা সেই উড়ন্ত যানে বসে নিজেদের যাত্রা শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সেই পাহাড়ে পৌঁছে যায় যেখানে রাক্ষসটি থাকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ফিনিশ সেই রাক্ষসের পায়ের ছাপ খুঁজে পায়, যা একটি গুহার দিকে চলে গেছে। ফিনিশ বিজ্ঞানীর দেওয়া যন্ত্রটি গুহার বাইরে রেখে দেয়। সে জানতো যে তাকে রাক্ষসটিকে মারলে চলবে না, শুধু বন্দি করতে হবে। তাই সে খুব সাবধানে গুহার ভেতরে গিয়ে নিজের অস্ত্র দিয়ে রাক্ষসটিকে উস্কে দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে আসার সময় তার মাথা একটি গাছের সাথে ধাক্কা খায় এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। রাক্ষসটি গুহা থেকে বেরিয়ে আসে। সে ফিনিশকে ক্ষতি করার আগেই বাবা ইয়াগা দ্রুত যন্ত্রটিকে চালু করে দেয়। যন্ত্রটির ভেতর থেকে অসংখ্য শিকল বেরিয়ে এসে রাক্ষসটিকে টেনে ভিতরে নিয়ে যায়। এরপর ইয়াগা লিভার টিপে যন্ত্রটিকে বন্ধ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ফিনিশটা জ্ঞান ফেরে এবং তারা সবাই মিলে ফেরার যাত্রা শুরু করে। সফরটি অনেক লম্বা হওয়ায় তারা রাতে মাঝপথে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে খাঁচার ভেতর থেকে ফিনিশ তাকে মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। সে খাঁচাটি খুলতে গেলেই বাবা ইয়াগা তাকে বাধা দেয়, কিন্তু সে শোনে না। খাঁচাটি খুলতেই ভেতর থেকে সেই রাজকুমারী বেরিয়ে আসে, যাকে ফিনিশ মিনারের ভেতর দেখেছিল। বাবা ইয়াগা বলে, তার মানে এই রাজকুমারী হলো সেই রাক্ষস। একে বাইরে বের করা খুবই বিপজ্জনক হতে পারে। কিন্তু ফিনিশ তার কথা শুনতে রাজি ছিল না, কারণ রাজকুমারীর উপর তার মন চলে এসেছিল। ফিনিশ সেই রাজকুমারীর দিকে হাত বাড়ায়। বাবা ইয়াগা তাকে ধাক্কা দিয়ে খাঁচাটি বন্ধ করে দেয়। তখন রাজকুমারী জানায়, আমি তোমার হাত ধরিনি, কারণ আমার উপর একটি অভিশাপ আছে। যদি কোনো পুরুষ আমাকে স্পর্শ করে তাহলে আমি রাক্ষসে পরিণত হই। আমি খারাপ নই, আর আমি ততক্ষণ কাউকে আঘাত করি না যতক্ষণ না কেউ আমাকে আক্রমণ করে। আমি তো এখানে একাই পাহাড়ে থাকি, কিন্তু মানুষ আমাকে এখানে শান্তিতে বাঁচতে দেয় না। অন্যদিকে আমরা দেখি বিজ্ঞানী একটি কৃষকের বিড়াল চুরি করেছে। কৃষকটি তার কাছে ভিক্ষা চেয়ে বলে, এই বিড়ালটি কারো কোনো ক্ষতি করে না, বরং উপকারী করে। আসলে রাতে এই বিড়ালের শরীর থেকে আলো বের হতো, যা চারপাশ আলোকিত করে রাখত। কিন্তু বিজ্ঞানী কৃষকের কথা না শুনে বিড়ালটিকে তার যন্ত্রের নিচে রাখে। এই যন্ত্রটি যে কোনো জিনিসের জাদুকরী শক্তি কেড়ে নিতে পারে, আর এইভাবে যন্ত্রটি বিড়ালের জাদুকরী শক্তিও কেড়ে নেয় এবং সে শক্তিকে একটি রাসায়নিকে পরিণত করে, যা বিজ্ঞানী তার সিন্ধুকে রেখে দেয়।
এখানে ফিনিক্স আর রাজকুমারী একে অপরের প্রেমে পড়ে যায়। বাবা ইয়াগা আর অ্যান্ডি তাদের দুজনকে বন্দি করে বিজ্ঞানীর কাছে নিয়ে যেতে থাকে। তারা যখন বিজ্ঞানীর প্রাসাদে পৌঁছায় তখন দূর থেকে লুকিয়ে বিজ্ঞানীকে দেখতে থাকে। তারা দেখে যে বিজ্ঞানী একটি জাদুকরি পাখির সমস্ত জাদু কেড়ে নিয়ে তা থেকে তৈরি রাসায়নিক তার রোবটদের মধ্যে ভরে দিচ্ছে। এর অর্থ হলো এই রোবটগুলো বিজ্ঞান দিয়ে নয় বরং জাদু দিয়ে চলছে। সে সমস্ত জাদুকরি জিনিস থেকে এই রাসায়নিক বানাচ্ছে। এই সত্যিটা দেখে বাবা ইয়াগা প্রচন্ড রেগে গিয়ে তার সামনে উপস্থিত হয় এবং বলে, তুমি একটা মিথ্যুক। এই রোবটগুলো কোনো আবিষ্কার নয় বরং জাদু দিয়ে চলা পুতুল। তার মানে তোমার দীর্ঘ জীবনও জাদুর সাহায্যে সম্ভব হয়েছে, যে জাদু তুমি নিরীহ প্রাণীদের মেরে অর্জন করেছ। এই কথা শুনে বিজ্ঞানী রেগে যায় এবং বলে, আমার সত্যিটা যে জেনে যায় সে আর বেঁচে থাকে না। এরপর বাবা ইয়াগা আর অ্যান্ডি ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। বাবা ইয়াগা ফিনিক্স আর রাজকুমারীকে মুক্ত করে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল যে বিজ্ঞানী রাজকুমারীর সাথে একই কাজ করবে। রাজকুমারী জানায় যে সে বিজ্ঞানীকে চেনে, সে বহু দিন ধরে তার পিছু পড়েছে। ঠিক তখনই বিজ্ঞানী সেখানে পৌঁছে যায় এবং তার সমস্ত রোবটকে ব্যবহার করে তাদের পথ আটকে দেয়। এরপর সে রাজকুমারী ভেতরে জাদু ও তার যন্ত্র দিয়ে কেড়ে নিতে শুরু করে। ফিনিক্স তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে বাধা ছিল। সে তাকে বাঁচাতে না পারলেও রাজকুমারী হাতটি শক্ত করে ধরে ফেলে যাতে সে রাক্ষসে পরিণত হয়ে যায়। রাক্ষস হয়ে উঠতেই রাজকুমারী তার শেকল ভেঙে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। সুযোগ পেয়ে বাবা ইয়াগার ফিনিক্স সেখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু বিজ্ঞানীর লোকেরা তাদের পেছনে নেয়। বাবা ইয়াগা তাদের হাত থেকে বাঁচাতে নিজের জাদু ব্যবহার করে। সে তাদের উপর তরমুজের বীজ ছুঁড়ে মারে, যা মুহূর্তে একটি বিশাল বিশাল তরমুজে পরিণত হয়। বিজ্ঞানীও তার সবচেয়ে বড় রোবটটি বের করে আনে। সে কোনো মতেই ফিনিক্স আর বাবা ইয়াগাকে ছাড়তে চায় না, কারণ তারা তার আসল সত্যিটা জেনে গেছে। বিজ্ঞানী তখন তার বিশাল কচ্ছপের মতো দেখতে রোবটের ভেতরে বসে ফিনিক্স আর ইয়াগার পিছু করতে থাকে এবং তাদের উপর বলের গোলা ছুটতে শুরু করে। ফিনিক্স ইয়াগাকে বলে, তুমি আর মনোযোগ অন্যদিকে ঘোরাও, আর আমি এর উপরে চড়ে একে উল্টো করে দেওয়ার চেষ্টা করছি, কারণ একবার যদি এই বিশাল কচ্ছপটা উল্টে যায় তাহলে আর সোজা হতে পারবে না। রোবটটি যেই বাবা ইয়াগার সামনে আসে তার ভেতরে থাকা যন্ত্রটি ইয়াগার জাদুকরী শক্তি কেড়ে নিতে শুরু করে, যার ফলে ইয়াগা মুহূর্তের মধ্যে একেবারে বিদ্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখে ফিনিক্সের খুব কষ্ট হয়, কিন্তু ইয়াগা যখন বিজ্ঞানী মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল সে সুযোগে ফিনিক্স কচ্ছপটির উপর চড়ে বসে। বিজ্ঞানী এটা দেখতে পেয়ে কচ্ছপের হাতগুলো ছড়িয়ে দেয় যাতে ফিনিক্স নিচে পড়ে যায়। ফিনিক্স না পড়লেও তার চশমাটি নিচে পড়ে যায় এবং সে আবারও অন্ধ হয়ে যায়। বাবা ইয়াগা এটা দেখে ফিনিক্সকে সাহায্য করতে শুরু করে এবং তাকে বলে দেয় কিভাবে লড়তে হবে। ঠিক তখনই রাক্ষসরূপী রাজকুমারী সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে বিজ্ঞানী ভয় পেয়ে যায়। অন্যদিকে ফিনিক্স কচ্ছপের গলায় শিকল পেঁচিয়ে তাকে উল্টো করে দেয়, যার ফলে কচ্ছপের ভেতরে থাকা সমস্ত জাদুকরী রাসায়নিক নিচে পড়তে শুরু করে। বিজ্ঞানী তার জাদুকরী ডানা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার ডানা কাজ করে না এবং সে সেই রাসায়নিকের মধ্যে পড়ে মারা যায়। এদিকে ফিনিক্সও ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। রাজকুমারী তাকে মাটিতে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে ভয় পেয়েছিল যে তার কিছু হয়ে যায়নি। তো সে ফিনিক্সকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিল। রাজকুমারী চোখের পানি যেই ফিনিক্সের চোখে পড়ে অমনিতে তার জ্ঞান ফিরে আসে এবং সাথে সাথে তার চোখের দৃষ্টিও পুরোপুরি ফিরে আসে। ফিনিক্স তাকে তার ভালোবাসার কথা জানায় এবং সবসময় তার সাথে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু রাজকুমারী বলে যে তার অভিশাপের কারণে সে তার সাথে থাকতে পারবে না। ফিনিক্স হতাশ হয়ে তার সঙ্গীদের সাথে গ্রামে ফিরে আসে, কিন্তু গ্রামে ফিরেও সে রাজকুমারীর স্মৃতিতে ডুবেছিল। বাবা ইয়াগা যখন পুনরায় তরুণ হওয়ার উপায় খুঁজছিল তখন সে রাজকুমারী অভিশাপ ভাঙার একটি উপায়ও খুঁজে পায়। সে খুশিতে দৌড়ে ফিনিক্সের কাছে যায় এবং তাকে এই খবরটি দেয়। সে জানায় যে রাজকুমারীকে ইচ্ছাকৃতভাবে এই অভিশাপ দেওয়া হয়েছিল এবং এর মধ্যে তার কোনো দোষ নেই, আর এখন তাদের পরবর্তী লক্ষ্য হবে রাজকুমারীর অভিশাপ মোচন করা। আর এখানেই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তবে তাদের আসল অভিযান তো সবে শুরু হতে চলেছে, যা হয়তো এই মুভির আগামী পর্বে দেখানো হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।